বিভিন্ন স্বাদের গল্পগুলি শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি জনক বর্মন। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাব বাংলা সাহিত্যের একজন বিখ্যাত হাস্যরসের লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি সরস গল্প, হাতির সঙ্গে হাতাহাতি। শুনুন গল্পটি। সংগ্রহ করার বাতিক কোনো কালেই ছিল না কাকার, কেবল টাকা ছাড়া। কিন্তু টাকা এমন জিনিস যে যথেষ্ট পরিমাণে সংগৃহীত হলে আপনিই অনেক গ্রহ এসে জোটে, এবং তখন থেকেই সংগ্রহ শুরু। একদিন ওদেরই একজন কাকাকে বললে, দেখুন, সব বড় লোকেরই একটা না একটা কিছু সংগ্রহ করার ঝোঁক থাকে। তা না হলে বড় লোক আর বড় লোকের তফাৎ কোথায়? টাকাই তো নেই, ওইখানেই তফাৎ, ওইখানেই বিশেষ বড় লোকের বৈশিষ্ট্য। আর ধরুন, বৈশিষ্ট্যই যদি না থাকলো, তবে আর বড় লোক কিসের? আমাদের সম্রাট পঞ্চম জর্জেরও কালেকশনের হবি ছিল। কাকা বিস্মিত হয়ে গ্রহের দিকে তাকান। পঞ্চম জর্জ? নিশ্চয়। কেন, তিনি কি বড় লোক ছিলেন না? কেবল সম্রাটই নন, দারুণ বড় লোকও যে। অনেকগুলো জমিদারকেই একসঙ্গে কিনতে পারতেন। ও, তাই বুঝি জমিদার সংগ্রহ করার বাতিক ছিল তার? কাকা আরও বিস্ময়ান্বিত। জমিদার নিয়ে তিনি কি করবেন, রাখবেন কোথায়? ও চিষ্ট চিড়িয়াখানায় রাখা যায় না। তিনি কেবল স্ট্যাম্পও কালেক্ট করতেন। স্ট্যাম্পও? ওই যে যা পোস্ট অফিসে পাওয়া যায়? না, দলিলের? দলিলের নয়, নানা দেশের নানা রাজ্যের ডাক টিকিট। 100 বছর আগের, তারও পরের, এমনই নানান কালের নানান আকারের রং বেরঙের যত ডাক টিকিট। বাহ, বেশ তো। কাকা উৎসাহিত হয়ে ওঠেন। আমারও তা করতে ক্ষতি কি? কিছু না, তবে একটা পুরনো ডাক টিকিটের দাম আছে বেশ। 2-5 টাকা থেকে শুরু করে 5, 10, 20 হাজার, 2 লাখ, 4 লাখ পর্যন্ত। এমন? কাকা কিছু ভরকে যান। তা হোক, তবুও করতেই হবে আমার। টাকার ক্ষতি কি আবার এমন একটা ক্ষতি নাকি? নিশ্চয়ই নয়, আর তা না হলে বড় লোক কিসের? এই বলে গ্রহটি উপসংহার করে, এবং আমার কাকাকেও প্রায় সংহার করে আনে। কাকা স্ট্যাম্প সংগ্রহ করছেন এ খবর রটতে বাকি থাকে না। 50খানা অ্যালবাম যখন প্রায় ভরিয়ে এনেছেন, তখন একদিন সকালে উঠে দেখেন বাড়ির সামনে 500 ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা সবাই এসেছে কাকার কাছে, কেউ স্ট্যাম্প বিক্রি করতে, কেউ বা কিনতে। সবারই হাতে স্ট্যাম্পের অ্যালবাম। কাকা তখন গ্রহকে ডাকিয়ে পাঠান। এ কি কাণ্ড! এরাও সব স্ট্যাম্প সংগ্রহ করছে যে! করছে বলে করছে, অনেক দিন ধরে করছে, আমার ঢের আগের থেকে। এ কি কাণ্ড! কি হয়েছে তাতে? গ্রহটি ভয়ে ভয়ে বলে। কাকার ভাবভঙ্গি তাকে ভীত করে তুলেছে তখন। কেন, ওদের কি ও কাজ করতে নেই? সবাই যা করছে, পাড়ার পুচকে ছোড়াটা পর্যন্ত। কাকা এবার একেবারে ফেটে পড়েন। তুমি আমাকে লাগিয়েছো সেই কাজে? হ্যাঁ, কেন, এরাও কি সব বড় লোক নাকি? বড় বালকও তো নয়। আমি কাকাকে উস্কে দিই তার উপর। নেহাত বাচ্চা কাচ্চা যত। কাকা আবার আফসোস করতে থাকেন। স্ট্যাম্পে আমার 10-10 হাজার টাকা তুমি জলে দিলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রহ আর কি জবাব দেবে? সে তখন বিগ্রহে পরিণত হয়েছে। পাথরের প্রতিমূর্তির মতোই, তার মুখে কোনো ভাবান্তর নেই আর। তিতিবিরক্ত হয়ে কাকা নিজের অ্যালবাম খুঁড়ে ছিঁড়ে চ্যাংড়াদের রেতো স্ট্যাম্পের লুট লাগিয়ে দেন সেই দণ্ডে। কিন্তু স্ট্যাম্প ছাড়লেও বাতিক তাকে ছাড়ল না। বাতিক জিনিসটা প্রায় বাতের মতোই, একবার ধরলে ছাড়ানোর দায়। তিনি বললেন, স্ট্যাম্পও নয়, এমন জিনিস সংগ্রহ করতে হবে যা কেউ করে না, করতে পারেও না।
সেই রকম কিছু থাকে তো তোমরা আমায় বাতলাও। তখন নবগ্রহ মিলে মাথা ঘামাতে শুরু করে দিল। তাদের প্রেরণায় তাদেরই আরও 90 জন উপগ্রহের মাথা ঘামতে লাগলো। নতুন হবি বের করতে হবে এবার, রীতিমতন বুদ্ধি খাটিয়ে। নানান রকমের প্রস্তাব হয়। খেচরের ভেতর থেকে প্রজাপতি, পাখির পালক, জলচরের ভেতর থেকে রঙিন মাছ, কচ্ছপের খোলা ইত্যাদি। ভূচরের ভেতর থেকে পুরনো আসবাবপত্র, সেকালের ঢাল তলোয়ার, চীনের বাসন, গরুর গলার ঘণ্টা, রং বেরঙের নুড়ি, যত রাজ্যের খেলনা। কাকা সমস্তই বাতিল করে দেন। সবাই পারে এসব সংগ্রহ করতে, কেউ না কেউ করছেই। তখন পকেট চর্দের উল্লেখ হয়। নানা দেশের একালের সেকালের মোহর, টাকা পয়সা, সিকি, দুয়ানি ইত্যাদি, ফাউন্টেন পেন, দেশলাইয়ের বাক্সকেও পকেট চর্দের মধ্যে ধরা হয়েছিল। কিন্তু কাকাকে রাজি করানো যায় না। কেউ না কেউ করছে এসব, এতদিন ধরে ফেলে রাখেনি নিশ্চয়। কেউ কেউ মরিয়া হয়ে বলে কেরোসিনের ক্যানেস্তারা, নস্যির ডিবে, জগঝম্প কিংবা গাজার কলকে, অর্থাৎ চরাচরের কিছুই তখন বাকি থাকে না। কাকা তথাপি ঘাড় নাড়েন। নানা রকমের খাবার দাবার, চপ কাটলেট, সন্দেশ, শনপাপড়ি, বিস্কুট, টফি, চকলেট, লেবেনচুর, মানে খাদ্য অখাদ্য যত রকমের আর যত রঙের হতে পারে আমি বাতলাই তখন। তবুও কাকার উৎসাহ হয় না। অবশেষে চোটে মোটে একজনের মুখ থেকে বেফাস বেরিয়ে যায়, তবে আর কি করবেন, সে তো হস্তিই সংগ্রহ করুন। কিন্তু পরিহাস বলে একে গ্রহণ করতে পারেন না কাকা। তিনি বারংবার ঘাড় নাড়তে থাকেন। শ্বেতহস্তি সোনার পাথর বাটির মতো কথাটাও আমার কানে এসেছে বটে। ব্রহ্মদেশে না শ্যামরাজ্যে কোথায় যেন ওর পূজাও হয়ে থাকে শুনেছি। হ্যাঁ, যদি সংগ্রহ করতে হয় তবে ওই জিনিস। বড় লোকের আস্তাবল দূরে থাক, বিলেতের চিড়িয়াখানাতেও এক আধটা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ওই শ্বেতহস্তিই আমার চাই। কাকা সর্বশেষ ঘোষণা করেন তাকে শ্বেতহস্তি দিতে হবে এনে। শ্যামরাজ্য কি রামরাজ্য থেকেই হোক, হাতিপোতা কি হস্তিনা থেকেই হোক, করাচি কিংবা রাঁচি থেকেই হোক, উনি সেসব কিছু জানেন না। কিন্তু শ্বেতহস্তি ওর চাই চাই, যেখান থেকে হোক, যে করেই হোক জোগাড় করে দিতেই হবে। তা যত টাকা লাগে লাগুক। এক আধখানা হলে হবে না, অন্তত ডজন খানেক চাই তার। না হলে কালেকশন আবার কাকে বলে? এই ঘোষণাপূর্বক তৎক্ষণাৎ তিনি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ডাকিয়ে আসন্ন শ্বেতহস্তিদের জন্য বড় করে আস্তাবল বানাবার হুকুম দিয়ে দিলেন। আশ্চর্য, 2 সপ্তাহের ভেতর জনৈক শ্বেতহস্তিও এসে হাজির। নবগ্রহের একজন উপগ্রহ কোথা থেকে যেন সংগ্রহ করে নিয়ে আসেন। কাকা তো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বটে বটে, এই শ্বেতহস্তি, এই সেই, বাহ! দিব্যি ফর্সা রং তো, বাহ 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 বাহ। অনেকক্ষণ তার মুখ থেকে বাহবা ছাড়া আর কিছুই শোনা যায় না। হাতিটাও সাদা সুর নেড়ে তার কথার সমর্থন জানায়। আমার দিকে তাকিয়ে বলেন, জানিস বার্মায় না না শ্যামরাজ্যে এরকম একটা হাতি পেলে রাজারা মাথায় করে রাখে। রাজার চেয়ে বেশি খাতির এই হাতির, রীতিমতো পূজা হয়। শাক ঘন্টা বাজিয়ে রাজা নিজে পূজা করেন, যার নাম রাজ পূজা। তা জানিস? এমন সময় হাতিটা একটা ডাক ছাড়ে, যেন কাকার গবেষণায় তার সায় দিতে যায়। হাতির ডাক কিরকম সে ডাক? ঘোড়ার চি কি গরুর হাম্বার মতো নয়, ঘোড়ার ডাকের 20 ডবল, গরুর অন্তত 50 গুণ একটা হাতির আওয়াজ। বিড়ালের কি শিয়ালের ধ্বনি নয় যে একমুখে তা ব্যক্ত করা যাবে, সহজে প্রকাশ করা যায় না সেটা। হাতির ডাক ভাষায় বর্ণনা করা দুষ্কর। ডাক শুনেই আমরা 2-4-10 হাত ছিটকে পড়ি। কাকাও 5 গজ পিছিয়ে আসেন। বাবা, যেন মেঘ ডাকলো করাক্কর। কাকা বলেন, সিংহের ডাক কখনো শোনেনি, তবে বাঘ কোথায় লাগে? হ্যাঁ, এমন না হলে একখানা ডাক। এটাকে হাতির সিংহনাদ হয়তো বলা যায় না কাকা, আমি বলি। উপগ্রহটি যিনি হাতির সমবিহারে এসেছিলেন এতক্ষণে একটি কথা বলার সুযোগ পান। প্রায়ই ডাকবে এরকম, শুনতে পাবেন যখন তখন। প্রায়ই ডাকবে? রাত্রেও? তাহলে তো ঘুমানোর দফা। কাকা যেন একটু দুর্ভাবিতই হন। রাতে ডাকে না, হাতিও ঘুমায় কি না, রাত্রে কেবল ওর সুর ডাকে। তা ডাকে ডাকুক, কিন্তু এর কিরকম রং বলতো? আবার আমার প্রতি কাকার দৃকপাত। ফর্সা ধপধপ করছে,
আর সব হাতি কি আর হাতি, এর কাছে তারা সব জানোয়ার। আসল বিলাতি সাহেবের কাছে যেমন সাঁওতালরা। এই ফর্সার রংটি বজায় রাখতে হলে সাবান মাখিয়ে একে চান করাতে হবে দুবেলা। ভালো বিলিতি সাবান। পয়সার জন্য পরোয়া করলে চলবে না, নইলে আমার এমন সোনার হাতি কালো হয়ে যেত কতক্ষণ। অমন কাজটিও করবেন না, উপগ্রহটি সবিনয়ে প্রতিবাদ করে। এটিই বারণ, স্নান টান একবারে বন্ধ এর। শ্বেতহস্তির গায়ে জল ছোঁয়ানোই নিষেধ, তাহলেই গলগণ্ড হয়ে মারা পড়বে। ওই গলায় আবার গলগণ্ড? আমি শুধাই। তাহলে তো ভারী গন্ডগোল। হ্যাঁ, বলো কি? কাকা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তাহলে তাহলে সাধারণ হাতির মতো নয় তো যে রাত দিন পুকুরের জলে পড়ে থাকবে। সাম্রাজ্যে রীতিমতো মন্দিরে সোনার সিংহাসনের উপর বসানো থাকে। সেখানে হরদম ধূপ ধুনো পূজা আরতি চলে। কেবল চন্নামৃত তৈরির সময়ই বা এক আধ ফোঁটা জল ওর পায়ে ঠেকানো হয় হয়তো। এখানে তো সেরকমটি হবে না। কাকা তার কথা শেষ করতে দেন না। এখানে হবে কি রে? রাতারাতি মন্দিরই বা বানাচ্ছে কে? সোনার সিংহাসনে বা পাচ্ছি কোথায়? তবে পূজারই জোগাড় করা হয়তো কঠিন হবে না। পুরোহিত বামুনের তো আর অভাব নেই পাড়ায়, কিন্তু হাতি পুজোর মন্ত্র কি তারা জানে? কাকার প্রশ্নটা আমার প্রতি হয়। আমি জবাব দিই, হাতির চন্না মৃত্যু কিন্তু আমি খেতে পারবো না কাকা। গোড়াতেই বলে রাখা ভালো, সেফটি ফার্স্ট বলেই দিয়েছে কথায়। পারবি না? কেন খেতে পারবি না? এ কি তোর গুজরাটি হাতি? কালো আর ভূত? এ হলো গিয়ে ঐরাবতের বংশধর, স্বর্গের দেবতাদের একজন। খেতেই হবে তোকে, তা না হলে পরীক্ষায় তুই পাশ করতে পারবি নি। পরীক্ষায় পাশের ব্যাপারে মেডিজির কাজ করবে ভেবে আমি একটু নরম হই। কম্প্রোমাইজের প্রস্তাব পাততে যাচ্ছি, এমন সময় উপগ্রহটি বলে ওঠে, না না না, পুজো করবার আবশ্যক নেই। হস্তি পুজোর ব্যবস্থা তো নেই এদেশে। নিত্যকর্ম পদ্ধতিতেও তার বিধি খুঁজে পাওয়া যাবে না। পুজো করার দরকারই নেই, এমনি আস্থা বলে ওকে বেঁধে রাখলেই হবে। গায়ে জলের ছোঁয়াচটিও না লাগে। সহিস কেবল এই দিকে কড়া নজর রাখে যেন। সহিস? হাতি আবার সহিস কি? মাহুতের কথা বলছো বুঝি? কাকা জিজ্ঞাসা করে। সহিস মানে যে ওর সেবা করবে, সইবে ওকে। সহিস কাঁধে বসলেই মাহুত হয়ে যায়, কিন্তু ওর কাঁধে বসা যাবে না তো, ভয়ানক অপরাধ তাতে। উপগ্রহটি ব্যাখ্যা করে দেয়। সঙ্গে সঙ্গে হাতির উদ্দেশ্যে হাত তুলে নমস্কার জানায় কিংবা মাথা চুলকায়, কে জানে। ওর স্নানের ব্যবস্থা তো হলো, স্নান টান নাস্তি। আচ্ছা, এবার ওর আহারের ব্যবস্থাটা শুনি। কাকা উদ্গ্রীব হন। সাধারণ হাতি তো নয় যে সাধারণ খাবার খাবে। তারপর কি যেন একটু ভাবেন। তার অদ্ভুত প্রশ্নে আমরা সবাই অবাক হই। বলে ফেলি, খাবে না? কি বলছেন? না খেলে অত বড় দেহটা টেকে? হাতির খোরাক বলে থাকে কথায়। আমি ভাবছিলাম চাল টানের পাট যখন নেই তখন খাওয়া টাওয়ার হাঙ্গামা আছে কিনা কে জানে। কাকা ব্যক্ত করেন। তা কি খায় ও বলতো? উপগ্রহটি বলে, সব কিছুই খায়। সে বিষয়ে ওর রুচি খুব উদার। মানুষ পেলে মানুষ খাবে, মহাভারত পেলে মহাভারত। মানে মানুষ আর মহাভারতের মাঝামাঝি ভূভারতে যা কিছু আছে সবই খেতে পারে। আমি টিপ্পনি কাটি, তাহলে হজম শক্তিও বেশ ওর? ভালো, খুবই ভালো। কাকা সন্তোষ প্রকাশ করে বলেন, যদি মানুষ পায় কতগুলো খাবে? টাটকা মনোযোগী। যতগুলো ওর কাছাকাছি আসবে, টাটকা বাসি নিয়ে বড় বিশেষ মাথা ঘামাবে না। বলেছি তো, খুব উদার রুচি। তুই ওর কাছে যাসনি জানো, খবরদার। কাকা আমাকে সাবধান করেন। তবে তোকেও মানুষের মধ্যেই ধরবে কিনা কে জানে। হ্যাঁ, তা ধরবে কেন? আমি মনে মনে রাগি। তা যদি নাও ধরতে পারে তাহলে বা ওকেই বা কে মানুষের মধ্যে ধরতে যাচ্ছে? ওর রুচি যেমনই হোক, ওর বুদ্ধি শুদ্ধির প্রশংসা তো আমি করতে পারবো না। কাকার মধ্যেই বরং ওকে গণ্য করবো আজ থেকে। তবে একেবারেই নিশ্চিন্ত হতে চান কাকা? খাদ্য হিসেবে কি ধরনের মানুষের উপর ওর ঝোঁক বেশি? একবার কটাক্ষে আমার দিকে তাকিয়ে নেন। আমার জন্যই যেন ওর যত ভাবনা।
চেনা লোকেরই পক্ষপাতী, চেনাদেরই বেশি পছন্দ করে। তবে অচেনার উপরে বিশেষ আক্রোশ নেই, পেলে তাদেরও ধরে খাবে। ভালো ভালো। আর কতগুলো মহাভারত প্রত্যেক ক্ষেপে? পুরো একটা সংস্করণে সাবড়ে দেবে। বলছো কি? অষ্টাদশ পর্ব ইয়া মোটা মোটা 1000 কপি? অনায়াসে। উপগ্রহটি জোরের সঙ্গে বলে। অনায়াসে। সচিত্র মহাভারত। কাকা বাক্যটাকে শেষ করে আনল। ছবি টবির মর্ম বোঝে না, আমি যোগ করি। সেরকম বলেই বোধ হচ্ছে, কাকা মন্তব্য করেন। আরে সবাই কি আর চিত্রকলার সমজদার হতে পারে? উপগ্রহের প্রতি প্রশ্ন হয়। সে কথা থাক, মানুষ আর মহাভারত ছাড়া আর কি খাবে? খুঁটিনাটি সব জেনে রাখা ভালো। ইট পাটকেল পেলে মহাভারত ছুঁবেও না, শালদশালা পেলে ইট পাটকেলের দিকে তাকাবে না। শালদশালা ছেড়ে বেতালকেই বেশি পছন্দ করবে, কিন্তু রসগোল্লা যদি পায় তো বেতালকেও ছেড়ে দেবে। রসগোল্লা ফেলে আবার কলা গাছ খেতে চাইবে, মানে এক আলিগড়ের মাখন ছাড়া সব কিছুই খাবে। কেন মাখন নয় কেন? মাখন তো সুখাদ্য। মাখনকে জুত মতো ঠিক পাকাতে পারে না কিনা, সুরেই লেপতে থাকবে। ওর কায়দায় আনা কঠিন হবে ওর পক্ষে। ও, কাকা এবার বুঝতে পারেন। হ্যাঁ, যা বলেছেন, মাখন বাগানো সহজ নয় বটে। আমি বলি, এক পাউরুটি ছাড়া আর কেউ তা বাগাতে পারে না। যাক, খাদ্য তো হলো, এবার পানীয়। কাকা জিজ্ঞাসা করেন। তরল পদার্থ যা কিছু আছে, দুধ, জল, ঘোলের শরবত, ক্যাস্টর অয়েল, মিথিলেটেড স্পিরিট, আর কত বলবো। কার্বলিক অ্যাসিডেও কিচ্ছু হবে না ওর। তারও 2-10 বোতল 2-1 চুমুকে নিঃশ্বাস করতে পারে, কেবল এক চা খায় না। ওটা গুড হ্যাবিট, ভালো ছেলের লক্ষণ। কাকা ঈষৎ খুশি হন। সিগারেট টানতেও শেখেনি নিশ্চয়। সবই তো জানা হলো, কিন্তু কি পরিমাণ খায় কই বললে না তো। হে, যত ঝুঁকিয়ে উঠতে পারবেন, এক আধমন 1-8 নিঃশ্বাসে উড়িয়ে দেবে। তাতে আর কি হয়েছে? কেবল এক মানুষটাই পেরে উঠবো না বাবু। ইংরেজ রাজত্ব কিনা? হাতিকে কিংবা আমাকে কাকে ধরে ফাঁসিতে লটকে দেবে কে জানে। তবে আজই বাজারে যত মহাভারত আছে সব বইয়ের দোকানে অর্ডার দিচ্ছি। ময়রাদের বলে দিচ্ছি রসগোল্লার ভেন বসিয়ে দিতে। আমার কলা বাগানটাও ওরই নামে উইল করে দিলাম। পুত্র পৌত্রার দিগ্গমে ভোগ করুক। আর ইট পাটকেলের অভাব কি? আস্তাবল বানিয়ে যা বেঁচেছে, আস্তাবলের পাশেই পাহাড় হয়ে আছে। যত ওর পেটে ধরে ইচ্ছে মতো বেঁচে খাক, কোনো আপত্তি নেই আমার। অতঃপর মহাসমারোহে হস্তিপ্রভুকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই শোভাযাত্রা করে পিছনে যাই। শেকল দিয়ে ওর 4 পা বেঁধে আটকানো হয় শক্ত খুঁটির সঙ্গে। সুরটাকেও বাঁধা হবে কিনা আমি জিজ্ঞাসা করি। সুর ছাড়া থাকবে জানতে পারা যায়। সুর দিয়েই ওরা খায় কিনা। কেবল তরল ও স্থূল খাদ্যই নয়, হাওয়া খেতে হলেও ওই সুরের দরকার। হাতির দাম শুনে তো আমার চক্ষু স্থির। 50,000-এর 1 পয়সা কম নয়। যে লোকটা বেঁচেছে সে থাকে 200 ক্রোশ দূরে। তার এক আত্মীয় শ্যামরাজ্যের জঙ্গল বিভাগে কাজ করে, সেখান থেকে ধরে ধরে চালান পাঠায়। উপগ্রহটি অনেক কষ্টে বহু জপিয়ে আরও কেনার লোভ দেখিয়ে এটি তার কাছ থেকে এত কম দামে আদায় করতে পেরেছেন, নইলে পুরো $1,00,000 এর দাম লাগতো। এই হস্তিরত্নের আসলে যথার্থ দামই হয় না, অমূল্য পদার্থ বলতে গেলে। হাতিকে এতদূর হাঁটিয়ে আনতে, তার সঙ্গে সঙ্গে হেঁটে আসতেও ভদ্রলোকের কম কষ্ট হয়নি। কিন্তু কাকার হুকুম, কেবল সেই জন্যই, নইলে কে আর প্রাণের মায়া তুচ্ছ করে এহেন বিশ্বগ্রাসী মারাত্মক শ্বেত হস্তির সঙ্গে। তা তো বটেই। কাকা অম্লান বদনে তখনই তাকে একটা 50,000-এর চেক কেটে দেন। আরও আছে এমন, আরও আনা যায়, উপগ্রহটি জানান। এরকম শ্বেতহস্তি যত চান, 10, 20, 50, ওই এক দর কিন্তু। আরও আছে এমন? কাকা এক মুহূর্তে একটু ভাবেন। বেশ, তুমি আনাবার ব্যবস্থা করো। তাতে আর কি হয়েছে? 25 লাখ টাকার শ্বেতহস্তি কিনবো না হয়। বড় মানুষের বড় খেয়াল। সেই পুরাতন গ্রহটি এতক্ষণে বাং নিষ্পত্তি করে।
তা না হলে আর বড় লোক কিসের? 2 দিন যায়, 5 দিন যায়, হাতিটাও বেশ সুখেই আছে। আমরা দুবেলা দর্শন করি। কাকাও আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে, কাকিমা বিশেষ ভক্তি ভরে। কাকিমা অনেক কিছু মানতও করেছেন। হাতির কাছে ঘটা করে পুজো এবং জোড়া বেড়াল দেবেন বলেছেন। কাকিমার এখনো ছেলেপুলো হয়নি কিনা। কলা গাছ খেতেই ওর উৎসাহ বেশি যেন। ইট পাটকেল পড়েই রয়েছে, স্পর্শও করেনি। 2-1টা বেড়ালও এদিক ওদিক দিয়ে গেছে। হাতিকে তারা ভালো করে লক্ষ্য করেছে, কিন্তু ও তাদের দিকে ফিরেও তাকায়নি। গাদা গাদা মহাভারত কোণে পুঁজি করা, তার থেকে একখানা নিয়ে আমি ওকে একদিন দিতে গেছিলাম। পাওয়া মাত্র উদরস্থ করবে আশা করেছি আমি, কিন্তু মুখে পড়া দূরে থাক, বইখানা সুরতলগত করেই না এমন সজোরে আমার দিকে ছুঁড়েছিল যে আর একটু হলেই আমার দফা রফা হতো। কাকা বললেন, হ্যাঁ বুঝতে পারলি বোকা, তোকে পড়তে বলছে, ধর্মপুস্তক কিনা, মুখ্য হয়ে রইলি, ধর্মশিক্ষা তো হলো না তোর। ধর্মশিক্ষা মাথায় থাক, কাকার পুণ্যের জোরে প্রাণে বেঁচে গেছি সেই লক্ষ্যে না। এরপর থেকে এই ধর্মাত্মা হাতির কাছ থেকে সন্তর্পণে সুদূরে থাকতে হবে, 7 হাত দূর থেকে বাতচিত করতে হবে। এইভাবে হপ্তা 3 কাটার পর একদিন বৃষ্টি নামলো। মুড়ি পাঁপড় ভাজা দিয়ে অকাল বর্ষণটা উপভোগ করছি আমরা। এমন সময় মাহুত ওরফে সহিস এসে খবর দিল, বাদলার সঙ্গে সঙ্গে হাতিটার ভয়ানক ছটফটানি আর হাঁকডাক শুরু হয়েছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটলাম আমরা সবাই। কি ব্যাপার, সত্যিই ভারী ছটফট করছে তো হাতিটা, মনে হয় যেন লাফাতে চাইছে 4 পায়ে। কাকা মাথা ঘামালেন খানিকক্ষণ। বুঝতে পারা গেছে, মেঘ ডাকছে কিনা, মেঘ ডাকলে ময়ূর নাচে। হাতিও নাচতে চাইবে, আর আশ্চর্য কি, ময়ূর আর হাতি বোধহয় এক জাতীয় নাকি। কার্তিক ঠাকুরের পাছার তলায় ময়ূর, আর গণেশ ঠাকুরের মাথায় ওই হাতি, আত্মীয়তা থাকাই তো স্বাভাবিক। যাই হোক, ওর 3 পায়ের শিকল খুলে দাও হে, কেবল 1 পায়ের থাক, নাচুক একটুখানি। 3 পায়ের শেকল খুলে দিতেই ও যা শুরু করলো, হাতির ভাষায় তাকে নাচই বলা যায় হয়তো, কিন্তু সেই নাচের উপক্রমেই আর 1 পায়ের শেকল ভাঙতে দেরি হয় না। মুক্তি পাওয়া মাত্র হাতিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়ে। সহিস বাধা দেওয়ার সামান্য প্রচেষ্টা করেছিল, কিন্তু এক সুরের ঝাপটায় তাকে ভূমিষ্যাৎ করে দিয়ে চলে যায়। তারপর দারুণ আত্মনাদ করতে করতে মুক্তকচ্ছ সুর তুলে ছুটতে থাকে সদর রাস্তায়। আমরাও দস্তুর মতো ব্যবধান রেখে পিছনে পিছনে ছুটি, কিন্তু হাতির সঙ্গে ঘোর দৌড়ে পারবো কেন? আমাদের মানুষদের তো 2টি করে পা মাত্র সম্বল, হাতির তুলনায় তাও আবার খুব সরু সরু। দেখতে দেখতে হাতিকে আর দেখা যায় না, কেবল তার ডাক শোনা যায় অতি দূর দূরান্ত থেকে। 3 ঘন্টা পর খবর আসে, মাইল 5 দূরে এক পুকুরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে। আত্মহত্যা করবে না তো হাতিটা? সে তো হস্থির কাণ্ড, কিছুই বোঝা যায় না। কাকিমা কাঁদতে শুরু করেন। পুজো আচ্চা করা হয়নি ঠিক মতন, কষ্টিদেব তাই হয়তো এমন খেপে গেছেন। এখন কি সর্বনাশ হয় কে জানে, বংশলোভী হবে গিয়ে হয়তো। বংশ বলতে তো সর্বসাকল্যে আমি, যদিও পরশময় পতি। কাকিমার কান্নার ভয়ে আমারই ভয় করতে থাকে। কাকা 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে ছোটেন শ্বেতহস্তিকে প্রসন্ন করতে। আমরা সকলেই চলি কাকার সঙ্গে, কিন্তু হাতির যেরকম নাচ আমি দেখেছি, তাতে সহজে ওকে হাতানো যাবে বলে আমার ভরসা হয় না। পথের মাঝে মাঝে ভাঙা আরচুলা চোখে পড়ে, সেগুলো ঝড়ে উড়েছে কি হাতিতে উড়িয়েছে বোঝা যায় না সঠিক। আশেপাশে জনপ্রাণীও নেই যে জিজ্ঞাসা করে জানা যাবে। যতদূর সম্ভব হস্তি বড়রই কীর্তি সব। শ্বেতশুণ্ডের আবির্ভাব দেখেই বাসিন্দারা মুল্লুক ছেড়ে সটকেছে, এইরকমই সন্দেহ হয় আমাদের। কিছুদূর গিয়ে হস্তিলীলার আরও ইতিহাস জানা যায়। একদল গঙ্গাযাত্রী একটি আদমরাকে নিয়ে যাচ্ছিল গঙ্গা যাত্রায়। এমন সময় মহাপ্রভু এসে পড়েন। অমন ঘটা করে ঢাকঢোল পিটিয়ে রাস্তা জুড়ে যাওয়াটা ওর মনোপুত হয় না। উনি ওদের ছত্রভঙ্গ করে দেন। শোনা গেল এক একজনকে অনেক দূর অবধি তাড়িয়ে নিয়ে গেছেন, কেবল বাদ দিয়েছেন কেন জানা যায়নি সেই গঙ্গা যাত্রীকে। সেই বেচারা অনেকক্ষণ অবহেলায় পড়ে থেকে অগত্যা উঠে বসে দেহ রক্ষার কাজটা এ যাত্রা স্থগিত রেখে একলা হেঁটে বাড়ি ফিরে গেছে। অবশেষে সেই পুকুরের ধারে এসে পড়া গেল। কাকা বহু সাধ্য সাধনা, অনেক স্তব স্তুতি করেন। হাতিটা সুর খাড়া করে শোনে সব, কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাড়ি ওকে দেখানো হয়,
ঘাড় বাঁকিয়ে দেখে, কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না। পুকুরটা তেমন বড় নয়। কাকা একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ান। কাছাকাছি গিয়ে কথা কইলে যদি ফল হয়, কিছু ফল হয়, কেননা হাতিটা কাকা বরাবর তার সুর বাড়িয়ে দেয়। আমি বলি, পালিয়ে এসো কাকা, ধরে ফেলবে। দূর, আমি কি ভয় খাবার ছেলে? তোর মতন অত ভীতু নই আমি। কাকার সাহস দেখা যায়। কেন ভয় কিসের? আমাকে কিছু বলবে না। আমি ওর মনিব। মনিব, না না, শ্রী বিষ্ণু, সেবক সেবক। বলতে বলতে কাকা জিভ কাটলেন, কান বললেন নিজের। মনিব হব কেন? অপরাধ নিহ না প্রভু, সে তো হস্তি। আমি তোমার ভক্ত, শ্রীচরণের দাসানুদাস। কি বলতে চাও বলো, আমি কান বাড়িয়ে দিচ্ছি। তোমার ভক্তকে তুমি কিছু বলবে না তা আমি জানি। হাতির মতো কৃতজ্ঞ জীব দুনিয়ায় দুটি নেই, আর তুমি তো সামান্য হাতি নও, তুমি হচ্ছে একজন হস্তি সম্রাট। কাকা কান বাড়িয়ে দেন, হাতি সুর বাড়িয়ে দেয়। আমরা রুদ্ধশ্বাসে উভয়ের উৎকণ্ঠ আলাপের অপেক্ষা করে থাকি। হাতিটা কাকার সর্বাঙ্গে তার সুর বোলায়, কিন্তু সত্যি কিছু বলে না। কাকার সাহস আরও বেড়ে যায়। কাকা আরও এগিয়ে যান, আমার দিকে ভ্রুক্ষেপ করেন। দেখছিস কেমন আদর করছে আমায়, দেখছিস? কিন্তু হাতিটা অকস্মাৎ সুর দিয়ে কাকার কান পাকড়ে ধরে। কানে হস্তক্ষেপ করায় কাকা বিচলিত হন। কেন বাবা হাতি, কি কি অপরাধ করেছি বাবা তোমার চরণে যে এমন করে তুমি কান মলছ? কিন্তু হস্তিরাজ কর্ণপাত করেন না। কাকার অবস্থা ক্রমেই করুণ হয়ে ওঠে। তিনি আমার উদ্দেশ্যে চেষ্টা করেও তখন আর আমার দিকে তাকাতে পারছেন না। বলেন, বাবা শিবু, কান গেল বোধহয়, প্রাণও গেল। তোর কাকিমাকে বলিস যে সজ্ঞানে আমার হস্তি প্রাপ্তি ঘটে গেছে। আমরা ক্ষিপ্র হয়ে উঠি, কাহাকে গিয়ে ধরি। জলের মধ্যে একা হাতি, স্থলের মধ্যে আমরা সবাই। হাতির চেষ্টা থাকে কাকার কান পাকড়ে জলে নামাতে, আর হাতির চেষ্টা যাতে ব্যর্থ হয় সেই দিকেই আমাদের প্রচেষ্টা। মিলনান্ত কানাকানি শেষে বিয়োগান্ত টানাটানিতে পরিণত হয়। কান নিয়ে এবং প্রাণ নিয়ে টানাটানি। কিছুক্ষণেই টাগ অফ ওয়ার চলে। অবশেষে হাতি পরাজয় স্বীকার করে, তবে কাকার কান স্বীকার করে তারপরে। আর হাতির হাতে কান সমর্পণ করে কাকা এই যাত্রা প্রাণ রক্ষা করলেন। কাকার কানটি হাতি মুখের মধ্যে পুড়ে দেয়, কিন্তু খেতে বোধহয় তার তত ভালো লাগে না। সেই জন্যই সে এবার রসগোল্লার হাড়ির দিকে সুর বাড়ায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে কাকা বলতে থাকেন, দিস নে, খবরদার দিস নে ওকে রসগোল্লা। হাতি না, আমার 14 পুরুষ, পাজি, ড্যাম, শুয়োর, রাস্কেল, গাধা, স্টুপিড। কিচ্ছু করেনি কান্টার গো, সমস্তটাই উপড়ে নিয়েছে। হুল্লুক, বেয়াদব, আহমক। কাকার কথা হাতিটা যেন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ও হরি, একই দৃশ্য! গলার নিচের থেকে যে অবধি জলে ডোবানো ছিল, হাতির সেই সর্বাঙ্গ একেবারে কুচকুচে কালো, যেমন হাতিদের হয়ে থাকে, কেবল গলার উপর থেকে সাদা। এ ব্যাপার কি বাবা? তাকিয়ে দেখি পুকুরের কালো জল হাতির রঙে সাদা হয়ে গেছে। সে তো হস্তির আবার একই লীলা। কর্ণহারা হয়ে সে সুখ কাকা কোনো মতে এ পর্যন্ত সামলে ছিলেন, কিন্তু হাতির এই চেহারা আর তার সহ্য হয় না। অত স্বাদের তার সাদা হাত। মূর্ছিত কাকাকে ধরাধরি করে আমরা বাড়ি নিয়ে যাই। হাতির দিকে কেউ ফিরেও তাকাই না। একটা বিশ্রী কালো ভূতের মতো চেহারা, গলাগার কুৎসিত বুড়ো হাতি। উনি যে কোনো কালে সোনার সিংহাসনে বসে রাজপূজা লাভ করেছেন, এ কথা ঘুণাক্ষরেও কখনো মনে করা কঠিন। পরদিন একজন লোক জরুরি খবর নিয়ে আসে, অনুসন্ধানী উপগ্রহের প্রেরিত অগ্রদূত। উপগ্রহটি আরও 50টি শ্বেতহস্তি সংগ্রহ করে কাল সকালে এসে পৌঁছাচ্ছেন এই খবর। কিন্তু এই খবরটা কাকার কানে তুলবে কে? মানে কাকার অপর কানে। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি সরস গল্প, হাতির সঙ্গে হাতাহাতি। এবারে আমাদের গল্পের একটি চরিত্র, উপগ্রহ চরিত্রটি আপনাদের সঙ্গে 2-4টি কথা বলবেন। বলুন। বিশেষ কিছু বলার নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেই হবে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন আর উপগ্রহের কথা মানবেন একটু।